লেখিকা ঈপ্সিতা মিত্রর নন্দিনীর ড্রিম ম্যান। নন্দিনীকে দেখতে বেশ ভালো, এক কথায় চোখে লাগার মতন সুন্দরী। রবীন্দ্রভারতী থেকে মিউজিক নিয়ে মাস্টার্স করছে, এখন সেকেন্ড ইয়ার। কিন্তু সুন্দরী হলেও নন্দিনী প্রেম করে না। বাবার পয়সায় পেট্রোল পুড়িয়ে বয়ফ্রেন্ডের বাইকে বসে পার্ক রেস্টুরেন্টে গিয়ে প্রেম করা নন্দিনীর মোটেও পছন্দ না। আর সব থেকে বড় কথা, আজ অবধি নিজের মনের মানুষটাকে খুঁজেও পায়নি কোথাও। আসলে নন্দিনীর চিন্তাধারা, ওয়ে অফ থিঙ্কিংটা একেবারেই আলাদা। আজকাল সবাই যখন হাইফাই, খুব অসাধারণ বড়লোক পরিবারের ছেলে খোঁজে নিজের জন্য, সেখানে নন্দিনী চায় এমন একটা মানুষ যে হবে সেলফ মেড ম্যান, যে হবে সিম্পল মধ্যবিত্ত বাড়ির একটা সাধারণ ছেলে। আসলে ছোট থেকে বড়লোকদের প্রতি ওর একটা অ্যালার্জি আছে। ওর নিজের জেঠু বিশাল বড় ইঞ্জিনিয়ার, টাকা পয়সার কোনো অভাব নেই, তবে নিজের লোককে দেওয়ার মতন সময়ের অভাব আছে। ঠাকুমাকে রোজ দেখে জেঠুর একটা ফোনের জন্য সারাটা দিন অপেক্ষা করতে, জেঠুর জন্মদিনে এই বয়সেও উপোস করে পুজো দিতে। যদিও সেই প্রসাদ খেতে জেঠুর আসার কোনোদিনও সময় হয় না। ছুটির সময় সে ওয়ার্ল্ড ট্যুর গেলেও বয়স্ক মাকে একবার দেখতে আসার আগে হাজারটা অ্যাপয়েন্টমেন্ট চেক করে নিজের। এই সবের পর একটাই সিদ্ধান্ত নিয়েছে নন্দিনী, জীবনে আর যাই করুক এইসব বড়লোক অন্তঃসার শূন্য লোকেদের থেকে হাজার মাইল দূরে থাকবে। বিয়েও করবে এমন একজনকে যার আর কিছু থাকুক না থাকুক একটা মধ্যবিত্ত পরিবার যেন থাকে, যেখানে কোনো রকম দেখনদারি নেই। যাই হোক, নন্দিনীকে ইউনিভার্সিটি যাওয়ার জন্য ট্রেন যাত্রা করতেই হতো। আর লোকাল ট্রেন মানেই তো একটা সিটের জন্য চাতক পাখির মতো এদিক ওদিকে চেয়ে থাকা, যে কখন একজন দয়া করে উঠবে আর বসার সিটটা ফাঁকা হবে। সেই দিনও নন্দিনী এদিক ওদিক দেখছিল একটা বসার সিটের জন্য। একে গরম, তার মধ্যে ট্রেনে খুব ভিড়, অসহ্যকর অবস্থা। কিন্তু তখনই দেখলো একটা বয়স্ক লোক সিট ছেড়ে উঠছে স্টেশনে নামবে বলে। আর নন্দিনী ফিল্ডে ক্যাচ ধরার মতন ভিড় ঠেলে দৌড়ে গিয়ে পাশের ছেলেটাকে ধাক্কা মেরে সিটটা দখল করে নিল, মানে বসে পড়ল। এই সিটটা তো আমার ছিল, মানে আমি বসতাম। সামনের দাঁড়ানো ছেলেটা বেশ রেগেই কথাগুলো বলল। তবে নন্দিনীরও গরমের মধ্যে মাথাটা গরম ছিল আজ, তাই ও রেগেই বলল, কেন, এই সিটটাতে কি আপনার নাম লেখা আছে? নাম না লেখা থাক, কিন্তু আমি এতক্ষণ সিটটার সামনে দাঁড়িয়েছিলাম দাদুটা উঠলে আমি বসবো বলে। এবার নন্দিনী একটু হেসে জবাব দিল, আচ্ছা, এখানে কি রিলে রেস চলছে, যে দাদুটা স্টেশনে নামার আগে লাঠিটা আপনার হাতে দিয়ে গেল আর আপনি লাঠিটা নিয়ে বসে পড়লেন? কথাটা বলা মাত্রই আশেপাশের লোকজন হেসে উঠল। ছেলেটার রাগে গাটা রি রি করে উঠল। মনে হচ্ছিল জোরে চেঁচিয়ে ঝামেলা করে এর একটা উত্তর দেওয়া উচিত, কিন্তু রিলে রেস চলছে কিনা এর উত্তরে কি বলবে কিছুতেই ভেবে পেল না। তাই চুপ করে মুখটা ঘুরিয়ে নেওয়া ছাড়া আর কোনোই উপায় ছিল না। ফর্সা লম্বা চশমা পরা স্টুডিয়াস চেহারার এই ছেলেটার নাম অরিত্র সেনগুপ্ত। যাদবপুর ইউনিভার্সিটি থেকে এমটেক করছে, স্কলারশিপ স্টুডেন্ট আর ক্লাসের টপার। ওর বাবা মানে আলোকময় সেনগুপ্ত শহরের নামী বিজনেসম্যান, রিয়েল এস্টেটের ব্যবসা ওদের। কিন্তু অরিত্র খুব বড়লোক পরিবারের ছেলে হলেও ওর দৃষ্টিভঙ্গিটা একদম আলাদা। অরিত্র মনে করে যা টাকা আছে সেটা ওর বাবার, তার মধ্যে ওর কিছুই নেই। তাই ওকে স্ট্রাগল করেই বড় হতে হবে। সেই জন্য পার্সোনাল গাড়ি ছেড়ে ট্রেনে বাসে যাতায়াত করে, থাকে একটা মেসে। বাইরে থেকে দেখে কেউ ভাবতেই পারবে না যে ও এত বড় একজন বিজনেসম্যানের একমাত্র ছেলে। যাই হোক, কিছুদিন পরের কথা। নন্দিনী দাঁড়িয়ে আছে ভিড় টেনে একটা সিট দখল করে। চৈত্র মাসের ভ্যাপসা গরমে ওর শুধুই মনে হচ্ছে এই 1 ঘন্টার জার্নিটা যেন আর শেষ হবার না, অনন্তকাল চলবে। সামনে বসে থাকা মহিলা পরের স্টেশনে নামলে একটু শান্তি, নন্দিনী বসার জায়গাটা পাবে। আবার গিয়ে রাগী সিবি ম্যামের লেকচার,
5 মিনিট দেরি হলেই ঢুকতে দেবে না। এই সব 7-5 ভাবতে ভাবতে স্টেশন চলে এলো। মহিলা উঠে গেল নামবে বলে নন্দিনী আনমনে বসতে যাবে, তখনই হঠাৎ নন্দিনীর চোখের পলকেই একটা ছেলে নন্দিনীকে টপকে সিটটাতে বসে পড়ল। নন্দিনী রাগের সাথে সাথে অবাকও হলো। আরে এ তো সেই ছেলেটা, সেদিন যার সাথে নন্দিনী ঝগড়া করেছিল। নন্দিনীর রাগ হলে অরিত্র সেই দিন কিন্তু ব্যাপক লাগছিল। ট্রেনে উঠে নন্দিনীকে দেখেছিল আর ঠিক করে নিয়েছিল সেই দিনের রিভেঞ্জটা আজ নেবে। যাই হোক, ও বেশ রাগী রাগী গলায় অরিত্রকে বলল, আপনি কি করে এই সিটটাতে বসলেন? আমি আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি বসবো বলে। অরিত্র একটু হেসে উত্তর দিল, তো তাতে কি হয়েছে? এই সিটটাতে তো বসার আগে আপনার নাম দেখতে পেলাম না। নন্দিনীর রাগ চরমে উঠল এবার। মানেটা কি? এখানে কি মজা হচ্ছে? আমি ওই মহিলাকে বলে রেখেছিলাম উনি উঠলে আমি বসবো, তাই সিটটা ছেড়ে উঠুন। কথাটা শুনে আরো হাসি হাসি মুখে অরিত্র বলল, আপনি মনে হয় ভুলে গেছেন এখানে রিলে রেস চলছে না। না, আর কিছুই বলার নেই। ভীষণ রাগ উঠলেও এর কোনো উত্তর ছিল না। শেষে কিনা অভদ্র ছেলেটা নন্দিনীরই ডায়লগটা নন্দিনীকে দিয়ে ঝগড়ায় জিতে গেল। এই সবের পর কিছুদিন কেটে গেল। আজ 15 এপ্রিল, নন্দিনীর পরীক্ষা। খুব প্র্যাকটিস করে বেরিয়েছিল নন্দিনী বাড়ি থেকে। আজ ট্রেনে উঠেই বসার একটা জায়গাও পেয়ে গেছে। এই সব দেখে ভাবছিল আজকের দিনটা বেশ লাকি। কিন্তু পরের স্টেশনে পাশের লোকটা নেমে যেতেই নন্দিনীর দিনটাকে বড়ই আনলাকি বলে মনে হতে লাগলো। হঠাৎ করে কোথা থেকে ওই অভদ্র ছেলেটা এসে পাশে বসে পড়ল। অরিত্র অবশ্য বসার আগে খেয়াল করেনি যে আজ ওর কো প্যাসেঞ্জার সেই ঝোগরুটে মেয়েটা। তাই নন্দিনীকে দেখে একটু বিমর্ষই হয়ে গিয়েছিল। কিন্তু এত বিরক্তি সত্ত্বেও কেউই কিন্তু নিজের জায়গা ছেড়ে উঠল না। আসলে ভিড় ট্রেনে বসার জায়গা পাওয়া মানে মরুভূমিতে জল খুঁজে পাওয়ার মতো ব্যাপার। যাই হোক, অরিত্র ব্যাগ থেকে একটা বই বার করে পড়ায় মন দিল। তখনই হঠাৎ নন্দিনীরও মনে হলো আমার হিয়ার মাঝে গানটা প্র্যাকটিস করা হয়নি। স্বরলিপিটা খুলে তাইও গুনগুন শুরু করলো। কিন্তু হঠাৎ একজনের কথায় গানটা মাঝপথে থামিয়ে দিতে হলো। আচ্ছা, আপনি দেখতে পাচ্ছেন না আমি পড়ছি? আপনি এইভাবে গান কেন গাইছেন? এটা পাবলিক প্লেস, এখানে যে যা খুশি তাই করতে পারে, বুঝেছেন? সেই নিয়ে আপনার বলার কিছুই থাকতে পারে না। অরিত্রর এবার মাথাটা গরম হয়ে গেল। ও আচ্ছা, এটা পাবলিক প্লেস তো যে যা খুশি করতে পারে, ভেরি গুড। আমারও যা ইচ্ছে তাহলে তাই করব। কথাটা শেষ করে অরিত্র বইটাকে জোরে জোরে পড়তে শুরু করলো। আর এটা আপনি কি করছেন? জোরে জোরে পড়ছেন কেন? জাস্ট অসহ্য। বাহ, আপনি করলে অসহ্য না, আর অন্য কেউ করলেই অসহ্য? কথাটা শুনে নন্দিনীর মুখটা রাগে লাল হয়ে গেল। সেই দিন ইউনিভার্সিটিতে গিয়ে বেস্ট ফ্রেন্ড অনন্যার সামনে সব রাগ বার করে ফেললো নন্দিনী। কি করে ট্রেনে ওই ছেলেটা ওর সাথে ঝগড়া করেছে সেই প্রথম দিন থেকে আজ অবধি সব ঘটনার ধারাভাষ্য এক নিঃশ্বাসে বলে গেল। শুনে তো অনন্যার অট্টহাসি। তুই হাসছিস? আমি ভাবলাম তুই বুঝবি আমার অপমানটা। তো হাসবো না তো কি করব? মানে তুইও তো ধোয়া তুলসী পাতা নোস। ওই ছেলেটার জায়গায় তুই প্রথম বসেছিলিস, আর ট্রেনে গান করলে অন্য লোকের তো প্রবলেম হতেই পারে। হয়তো ওই ছেলেটার আজকে খুব ইম্পর্টেন্ট একটা পরীক্ষা আছে, আর এই গরমে কার না মাথা গরম হয়, সেই জন্যই হয়তো রিয়াক্ট করেছে। তুই একটু ঠান্ডা মাথায় ভেবে দেখ। নন্দিনী এইসব যুক্তিগুলোকে একেবারে উড়িয়ে দিতে পারল না। একটু স্থির হয়ে ভেবে দেখলো, ঠিকই তো বলছে অনন্যা, দোষটা হয়তো দুজনেরই সমান সমান। সে এদিন ফেরার পথে স্টেশনে অরিত্রকে দাঁড়িয়ে থাকতে দেখে তাইও নিজেই গেল। তারপর আস্তে গলায় বলল, আই অ্যাম সরি সকালের জন্য। আমি ভেবে দেখলাম ভুলটা হয়তো আমারই ছিল। যাই হোক, আমাদের মধ্যেকার ঝামেলাটাকে শেষ করে দেওয়া যায় না? নন্দিনীর উচ্চাঙ্গ সঙ্গীত শুনে এতদিন অরিত্র অভ্যস্ত ছিল, কিন্তু আজ হঠাৎ এই মেলোডিয়াস সুর শুনে প্রথমটায় একটু থতমত খেয়ে গিয়েছিল। এত ভদ্রতা একসাথে এই মেয়ে করতে পারে ওর জানা ছিল না। তবে ভদ্রতার উত্তর তো আর চড়া সুরে দেওয়া যায় না। তাই অরিত্র নরম গলায় বলল, এ বাবা না না, আই অ্যাম অলসো সরি। আমিও অনেক ওভার রিয়াক্ট করেছি। এনিওয়ে, আমি অরিত্র। আপনার নামটা? সেদিন নন্দিনী মিষ্টি হেসে উত্তর দিয়েছিল, নন্দিনী। এই সরি ওয়ার্ডটা ঝামেলাটাকে অনেকটা হালকা করে দিল। কথায় কথায় জানতে পারলো অরিত্র এমটেক করছে সিভিল ইঞ্জিনিয়ারিং। সেই দিন অরিত্র স্বীকার করতে বাধ্য হলো যে ওর গান প্র্যাকটিসে বাধা দেওয়াটা উচিত হয়নি। ছোটবেলায় 1 বছর গান শিখে অরিত্রর হয়ে গেছে, তাই এটা ইঞ্জিনিয়ারিং এর থেকেও অনেক বেশি শক্ত।
সেই দিন থেকে কিন্তু ট্রেন জার্নিটা আর একটুও বোরিং লাগতো না দুজনের কাছে। আস্তে আস্তে দুজনের কথাও বাড়তে থাকলো, ফোন নাম্বার দেওয়া নেওয়া হলো। এখন ট্রেনের ভিড়, সিট না পাওয়ার টেনশন সবই কোথায় একটা হাওয়া হয়ে গেল। পড়ে রইল শুধু কিছু ভালো লাগার মুহূর্ত। নন্দিনী নিজের স্বপ্নের পুরুষের ছবি অরিত্রর মধ্যে দেখতে পেয়েছিল। স্কলারশিপের টাকায় পড়াশোনা করা, ট্রেনে যাতায়াত, আর সব থেকে বেশি এত ভালো একটা স্টুডেন্ট হওয়ার পরও কোনো অহংকার নেই, মাটির সঙ্গে পা রেখে চলা একটা ছেলে। এইসব কোয়ালিটিগুলো দেখে ধরেই নিয়েছিল যে অরিত্র ওর মতো কোনো মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছে। ভেবেছিল যাকে ওর মন এতদিন ধরে খুঁজছিল তাকে হঠাৎ খুঁজে পেয়েছে এই লোকাল ট্রেনে। আর এদিকে অরিত্রর মনেও তো নন্দিনীর একটা আলাদা জায়গা তৈরি হয়ে গেছে। এত মিষ্টি একটা মেয়ে, যার গলায় এত মেলোডি, তার প্রেমে না পড়ে তো থাকাই যায় না। তবে সেদিন নন্দিনীর কথাগুলো শুনে ও একটু থম মেরে গিয়েছিল। নন্দিনী কথায় কথায় নিজের জেঠুর গল্প শুনিয়েছিল ওকে। লোকটা কতটা স্বার্থপর, নিজের কথা ছাড়া আর কারোর কথা ভাবে না। এইসব বলার পরই আসল কথাটাও বলে দিয়েছিল যে ওর মনে হয় পৃথিবীর সব বড়লোকদের চিন্তাধারাই একই। বেশি টাকা থাকলেই মানুষ অন্তঃসার শূন্য হয়ে যায়। লাইফে তখন দেখনদারিটাই বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়। সেই জন্যই মধ্যবিত্ত হওয়া সব থেকে বেস্ট। মধ্যবিত্তদের টাকা কম থাকলেও নিজের লোকের প্রতি আন্তরিকতা আছে অনেক। আর নন্দিনী সেই জন্যই চায় এমন একজনকে বিয়ে করতে যে একটা সাধারণ ফ্যামিলির ছেলে হবে। এই এত কিছু শোনার পর অরিত্র আর কিছুতেই সাহস করে বলে উঠতে পারেনি যে ও নিজে একজন কোটিপতির ছেলে। ওর বাবার এত বড় বিজনেস, তাহলে শিওর এই মেয়ে কেটে পড়বে। মধ্যবিত্ত হওয়ার যেই ইমপ্রেশনটা অরিত্র নন্দিনীর ওপর ফেলেছে সেটা 2 সেকেন্ডে কেটে যাবে। আর নন্দিনী যদি ওর জীবন থেকে চলে যায় তাহলে অরিত্র সেটা কখনোই মেনে নিতে পারবে না। তার থেকে এই ভালো নন্দিনীর চোখে সাধারণ থেকে প্রেমটাকে বাঁচিয়ে রাখাটাই মেন কথা। তার জন্য একটু মিথ্যে বললে দোষ নেই। কিন্তু খুব তাড়াতাড়ি একটা ঘটনা ঘটলো যেটা সব হিসেবগুলোকে পাল্টে দিল। নন্দিনীর জেঠুর এক খুব ঘনিষ্ঠ বন্ধু হলো আলোকময় সেনগুপ্ত। রিয়েল এস্টেটের ব্যবসার সঙ্গে সে এখন শহরে নামী প্রমোটারও। আর নন্দিনীদের ভবানীপুরের বাড়িটা এক দেখাতেই তার পছন্দ হয়ে গেছে। ওই রকম পজিশনে একটা ফ্ল্যাট করলে দারুণ হবে। ফ্ল্যাট কেনার জন্য লাইন পড়ে যাবে লোকের, তবে লাভের ভাগ শুধু একা উনি পাবেন না, নন্দিনীর জেঠুও 20% শেয়ার পাবে। সেই জন্য আজকাল হঠাৎ হঠাৎ এই জেঠু ঠাকুমার প্রতি ভালোবাসা জেগে ওঠে। মাঝে মাঝে বাড়িতে মিষ্টি, ইলিশ মাছ, রসগোল্লার হাড়ি নিয়ে হাজির হয়। ঠাকুমার নামে পুরো বাড়ি। যদি কোনোভাবে পটিয়ে বাড়িটা নিজের নাম করে নেওয়া যায় তাহলেই কেল্লা ফতে। আর সেই দিন তো কথায় কথায় বাড়ির প্রত্যেকের সামনেই জেঠু বলে উঠল, এই বাড়ি বিক্রি করে অনেক লাভ। নন্দিনীর বাবাকেও একটা ফ্ল্যাট দেবে ওরা। এই পুরনো বাড়ি আগলে রেখে কি বা হবে কার? ইউনিভার্সিটি থেকে ফিরে এইসব শুনে তো নন্দিনীর মাথায় আগুন জ্বলে উঠল। কি ভাবেটা কি লোকটা নিজেকে, যা ইচ্ছে তাই করবে, আর কেউ কিছু বলবে না। নন্দিনীর বাবা নরম সরব লোক বলে সবসময় জেঠু এসে ছড়ি ঘোরাবে তা তো হয় না। না আর না, এবার যা করার নন্দিনী নিজেই করবে। কালই যাবে ওই বিজনেসম্যান আলোকময় সেনগুপ্তর অফিসে। 2-4 কথা না শোনালে এরা থামবে না। এই বাড়ি ভেঙে ফ্ল্যাট করার স্বপ্ন কালই ভেঙে চুরমার করে দেবে। এই সব ভেবেই পরের দিন আলোকময় সেনগুপ্তর নিউ আলিপুরের অফিসে হাজির হলো নন্দিনী। আজ একটা হেস্তনেস্ত করেই ছাড়বে। আলোকময় সেনগুপ্তর কেবিনে ঢুকেই দেখলো একটা ওই বছর 50 বয়সের লোক বসে আছে কেবিনে। নন্দিনীকে দেখে একটু অবাক হলো। কি দরকার? তোমাকে তো এর আগে কখনো এই অফিসে দেখিনি। নন্দিনী এবার দৃঢ় গলায় উত্তর দিল, হ্যাঁ, এর আগে কখনো আমাকে এই অফিসে দেখেননি। আর আমি আশা করব আমাদের বাড়িতেও আপনাকে যেন আমি আর কখনো না দেখি। জেঠুর সাথে হাত মিলিয়ে তো ভালোই দাও খেলছেন, তবে আর না। আমাদের বাড়িটা যতই পুরনো হোক, সেই বাড়িটাকে নিয়ে অনেক স্মৃতি জড়িয়ে আছে। আপনি ভাবলেন কি করে যে বাড়িটাকে ভেঙে গুঁড়িয়ে দিয়ে সেখানে ফ্ল্যাট বানাবেন? আর জেঠুর নামে বাড়িও না, বাড়িটা ঠাকুমারই নামে লেখা। আর হ্যাঁ, আপনি হাজার চাইলেও বাড়িটা আমরা কিছুতেই দেব না। তাই আপনার বন্ধুকেও বারণ করে দেবেন।
রসগোল্লা, চমচম, ইলিশ মাছ হাতে মাঝে মাঝেই আমাদের বাড়িতে এসে ন্যাকামি না করতে। এই সবে কোনো লাভ হবে না। এক নিঃশ্বাসে কথাগুলো বলে গেল নন্দিনী। আলোকময় সেনগুপ্ত একটু হকচকিয়ে গিয়েছিল। এমনিতে উনি বেশ রাশভারী লোক। ওনার সামনে এই রকম হাঁটুর বয়সী একটা মেয়েকে এতটা দৃঢ়ভাবে কথা বলতে দেখে একটু তো অবাক হয়েছিল। তাও কিছু কথা সাজিয়ে বলল, এত এত ওভার রিয়াক্ট করার কি আছে? ভালোই টাকা পাবে বাড়িটা বিক্রি করলে। বেকার সেন্টিমেন্টস নিয়ে পড়ে থাকার কোনো মানেই হয় না। নন্দিনী তখন আরো দৃঢ় গলায় উত্তর দিল, প্রত্যেকের জীবনে প্রায়োরিটি আলাদা স্যার। অনেকের জীবনের একমাত্র লক্ষ্য হলো লাখ লাখ টাকা ব্যাংক অ্যাকাউন্টে জমিয়ে রাখা, আর অনেকের জীবনের লক্ষ্য হলো লাখ লাখ সুন্দর সুন্দর মুহূর্তকে নিজের জীবনে জমিয়ে রাখা। আর কোনো জিনিস পুরনো হয়ে গেছে মানে সেটা সস্তা না। পুরনো জিনিসের সাথে পুরনো স্মৃতি জড়িয়ে সেটাকে আরো দামি বানিয়ে দেয়। যাই হোক, আপনি এত কথা বুঝবেন না, তাই বলেও লাভ নেই। তবে হ্যাঁ, বাড়িটা আমরা কিছুতেই দেব না, আসছি। কথাটা বলেই নন্দিনী কেবিন থেকে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়াচ্ছিল, কিন্তু হঠাৎ পাটা থমকে গেল টেবিলে রাখা একটা ছবি দেখে। আলোকময় সেনগুপ্তর অফিসের টেবিলে অরিত্রর ছবি ফ্রেম বন্দি কেন? কয়েক মুহূর্তের জন্য কিছুই বুঝতে পারছিল না, তাই জিজ্ঞেস করেই ফেলল, এই ছবিটা এখানে কেন? এটা কে? আলোকময় সেনগুপ্ত বেশ গম্ভীর গলায় বলল, এটা কে জেনে তোমার কি হবে? আশ্চর্য। দেখুন, প্লিজ বলুন, এই ছেলেটার ছবি আপনার টেবিলে কি করছে? আমার জানাটা খুব দরকার। কারণ এই ছেলেটা আমার, তাই এর ছবি আমার টেবিলে সাজিয়ে রেখেছি। কেন, এনি প্রবলেম? কি, এ আপনার ছেলে? আপনি শিওর এ আপনারই ছেলে? যাদবপুরে পড়ে এমটেক? হ্যাঁ, মানেটা কি? আমার ছেলেকে আমি চিনব না? অদ্ভুত সব কোশ্চেন। আর ইয়েস, ও যাদবপুরেই পড়ে, কিন্তু তুমি ওর এত খবর জানলে কি করে শুনি? কথাটা শুনে নন্দিনী চমকে উঠল। এই বাজে লোভী প্রমোটারের ছেলে অরিত্র, আর আজ অবধি বলেনি? এতদিনের এত কথা, এত আলাপ, এর পরেও চুপ ছিল। আজ যেন হঠাৎ করেই অরিত্র ওর কাছে একেবারে মিথ্যে হয়ে গেল। রাগে অভিমানে অরিত্রকে ফোন করে যা মনে এলো তাই বলল, আর এটাও বলে দিল যে ওদের সব কথা আজ থেকে শেষ। সেই দিনের পর বেশ কয়েকটা দিন কেটে গেছে। নন্দিনীর মুখ ভার, জোর করেও আজকাল আর হাসি আসে না। এদিকে অরিত্র আর সাহস করে কিছু বলে উঠতে পারছে না। ট্রেনে নন্দিনী ওকে দেখেও দেখে না, চিনেও চেনে না। আর সত্যি কি এক্সপ্লেনেশনই বা দেবে অরিত্র? তার ওপরে ওর বাবার চোখ নন্দিনীদের বাড়িটার ওপরই গিয়ে পড়েছে। এরপর কি কখনো আর নন্দিনী ওকে বিশ্বাস করবে? ইম্পসিবল। তবে সেই দিন একটা ঘটনা ঘটলো। নন্দিনী ইউনিভার্সিটি যেতেই অনন্যা ওর কাছে দৌড়ে এলো। কি রে, সকাল থেকে তোকে ফোন করছি, ফোনটা সুইচ অফ কেন? দেখেছিস আজকের খবরের কাগজটা? কেন, কি হয়েছে? এত চেঁচাচ্ছিস কেন? খেয়াল ছিল না ফোনটা কে অন করার কথা? আর সকাল থেকে ইউনিভার্সিটি আসার এত তাড়া ছিল যে খবরের কাগজ পড়তে পারিনি। আর কি আছেটা কি সেখানে? তৃতীয় বিশ্বযুদ্ধ লেগেছে নাকি? আরে না রে না, তার থেকেও বড় খবর। অরিত্রর নাম পেপারে বেরিয়েছে। অরিত্রর বাবা ওই প্রমোটার আলোকময় সেনগুপ্ত নাকি কোন একটা বস্তিকে জোর করে খালি করে ওখানে কি একটা অফিস বানাতে চেয়েছিল। তারপর কিছু এনজিও আর ওই বস্তির লোকেরা মিলে কাল ধর্নায় বসে। আর জানি সেই ধর্নায় অরিত্রও ছিল। ওর বাবার এগেইনস্টে গিয়ে ওই বস্তির লোকগুলোর পাশে দাঁড়িয়েছে। ইভেন কাল পুলিশও এসেছিল, সে ধর্নায় লাঠিচার্জ হয়েছে। সেই নিয়েই তো আজকের পেপারের হেডলাইন, যেখানে একজন লোভী প্রমোটারের গরিবদের নিঃস্ব করছে, সেখানে তার ছেলে হয়েই অরিত্র সেই বস্তির লোকগুলোর পাশে দাঁড়াচ্ছে। আর জানিস, পেপারে তো এটাও বেরিয়েছে অরিত্র অনেক দিনই ওর বাবার সঙ্গে থাকে না, আলাদা একটা মেসে ভাড়া থাকে। কি অন্যরকম ছেলে রে! এই যুগে এই রকম ছেলে দেখাই যায় না। কথাগুলো শুনে নন্দিনী যেন আকাশ থেকে পড়ল। তার মানে এতদিন যা ভেবেছে সেটা ভুল ছিল? অরিত্রকে যা মনে হয়েছে বলেছে ও, কখনো আলাদা করে অরিত্রর কথা শোনার প্রয়োজনই মনে করেনি। যেই ছেলে ঠিক আর ভুলে এতটা তফাৎ করতে জানে, যে নিজের বাবার এগেইনস্টে গিয়ে আলাদা থাকে, সে কখনোই মিথ্যে হতে পারে না। আর প্রথম থেকে তো নন্দিনী অরিত্রকে বলে রেখেছিল যে ওর সাধারণ মধ্যবিত্ত ছেলে চাই নিজের জন্য, তাই হয়তো কখনোই আলাদা করে বলতে পারেনি নিজের কথা।
আর নন্দিনীও তো কখনো অরিত্রকে বোঝার চেষ্টা করলো না। হঠাৎ যেন আজ অরিত্রর মুখটা বারবার চোখের সামনে ভেসে উঠছিল। খুব ইচ্ছে করছিল একবার দেখতে, কিন্তু অরিত্র কোন মেসে থাকে সেটাও তো জানে না। আর এইদিকে যতবারই অরিত্র নাম্বারে কল করছে বলছে সুইচ অফ। ভেতরে ভেতরে আজ যেন নন্দিনী একেবারে শেষ হয়ে যাচ্ছে। তাহলে কি অরিত্র সত্যি অনেক দূরে চলে গেল? আর কখনো দেখা হবে না, আর কখনো কথা হবে না ওদের? ভেবেই আজ বারবার চোখটা ভিজে আসছে নন্দিনীর। এই সব ভাবনার মাঝেই ভেজা চোখ নিয়ে বিকেলবেলা স্টেশনের এক কোণে দাঁড়িয়েছিল। আজ এই স্টেশনের ভিড়েও একদম একা। তবে হঠাৎ আনমনে প্ল্যাটফর্মে দূরের বেঞ্চটাতে চোখ চলে গেল নন্দিনীর, আর হঠাৎ মুখে একটা হাসি এসে গেল। এতক্ষণ ধরে এই ভিড় স্টেশনে যাকে খুঁজছিল সে বসে আছে দূরে একা। নন্দিনী খেয়াল করলো অরিত্রর হাতে একটা ব্যান্ডেজ বাঁধা। তাহলে কি কাল পুলিশ যে লাঠিচার্জ করেছিল তাতে অরিত্রর লেগেছিল? এই সব ভাবতে ভাবতে নন্দিনী অরিত্রর কাছে গেল। অরিত্র খেয়াল করেছে নন্দিনীকে প্ল্যাটফর্মে, তবে ওই সাহসের আজকাল বড়ই অভাব নন্দিনীকে দেখলে, তাই চুপচাপ নিজের মতো বসেছিল। তবে নন্দিনী যে হঠাৎ করে ভিড় থেকে অরিত্রর সামনে চলে আসবে একেবারেই ভাবেনি। কি হলো আবার? ওর বাবা কি নতুন কিছু করেছে? নন্দিনীদের বাড়িতেও গুন্ডা পাঠায়নি তো? হে ভগবান, তাহলে নন্দিনী আবার ওকে চারটি কথা শোনানোর জন্য এগিয়ে আসছে। এই সব ভাবনার মাঝে নন্দিনী এসে অরিত্রকে হঠাৎ করে আঁকড়ে ধরল। আই অ্যাম রিয়েলি সরি অরিত্র, অনেক ভুল বুঝেছি তোমাকে। কখনো তোমার কোনো কথা শোনার চেষ্টা করিনি, কিন্তু আর না, এরপর আর কখনো ভুল বুঝবো না। প্লিজ তুমি সব ভুলে যাও, আরেকবার আমরা নতুন করে শুরু করি। জল ভর্তি চোখে কথাগুলো বলে গেল নন্দিনী। আর অরিত্র ওর সামনে স্ট্যাচুর মতো বসে। হঠাৎ কি হলো কিছুই বুঝতে পারছিল না। তুমি আমার ওপর রেগে নেই? শিওর? 100% শিওর। আজকের নিউজটা শুনে বুঝলাম তুমি কতটা আলাদা, কতটা ডিফারেন্ট। তোমার মতন ছেলে তো এই যুগে দূরবীন দিয়ে খুঁজলেও পাওয়া যাবে না। আর আমার বাবা, আমি তো হাজার ট্রাই করেও আমার বাবাকে চেঞ্জ করতে পারবো না। আর কিছু করার দরকার নেই অরিত্র, আমি বুঝে গিয়েছি তুমি আর তোমার বাবা দুজন আলাদা মানুষ। তোমাদের চিন্তাধারা, ওয়ে অফ থিঙ্কিং সব আলাদা। অরিত্র, তুমি আজ আমার মনে নিজের একটা পার্মানেন্ট জায়গা করে নিয়েছো। প্লিজ পুরনো সবকিছু ভুলে আর একবার শুরু করি, নতুন করে, শুধু আমরা দুজন। নন্দিনীর কথাটা শেষ হতে অরিত্রর মুখে হাসি। এতদিনের না পাওয়াকে পাওয়া আজ। অরিত্র ওর হাতটা শক্ত করে ধরলো এখন। সেই মুহূর্তে হঠাৎ চৈত্র মাসের গরমটা কেটে কালবৈশাখীর ঝড় শুরু হলো চারিদিকে। পরিবেশটা একেবারে বদলে গেল। চারিদিকের গুমোট গরমটাকে দমকা হাওয়া এসে এলোমেলো করে দিল। আর সেই হাওয়ায় আজ অরিত্র আর নন্দিনীর মনেও ঝড় উঠল, নতুন প্রেমের ঝড়। সেই দিন অবশ্য ওরা আর 5:30টার লোকালটা ধরেনি। 3 সপ্তাহের অনেক কথা জমেছিল তো, তাই দুটো মন স্টেশনের ভিড়ে হারিয়ে গেল একে অপরের সঙ্গে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।